স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি অ্যানসারটা দিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন বলেন সবাই কি তখন অ্যানসারটা দিয়েছিলেন? সবাই কিন্তু দেয়নি, কারণ পরের গর্জনটা একটু বেশি হয়েছিল। তো অনেকেই আসছে, একটু অনেকে লেট করছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর আজকে বর্তমানে নওগাঁর যে আবহাওয়াটা যাচ্ছে সেটা পুরো বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন আবহাওয়া। ওয়েদারটা খুবই কি সংকটজনক। তো এই পরিস্থিতিতে আমরা সবাই যে এখানে আসতে পারছি, এই জন্য প্রত্যেকের অবস্থান থেকে নিজস্ব প্রভুর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, তার নাম কি? সুস্থতা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আমরা সবাই সুস্থভাবে এখানে আসতে পারছি এবং উপস্থিত হতে পারছি, এই জন্য আমি নিজেও কৃতজ্ঞ। আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করছে। সবচেয়ে বড় বিষয়, যখন অসুস্থ হই তখন বুঝি যে সুস্থতার মূল্যটা কি, আর যখন সুস্থ থাকি তখন এটা ফিলিংসই আসে না। তার মানে আপনি সুস্থ আছেন, পৃথিবীর সমস্ত কিছু অর্জন করা পসিবল। আবার সুস্থতা হয় দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা কি মানসিক। যখন কোনো ব্যক্তি শারীরিক সুস্থ থাকে কিন্তু মানসিকভাবে অসুস্থ থাকে, তখন সেই ব্রেন দ্বারা কোনো কিছু ভালো কিছু ঘটে না। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব, শরীর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়ার, আর মন যদি অসুস্থ হয় তাহলে যেই জিনিসটা আপনার প্যাশন, অর্থাৎ যেটা করতে আপনার বেশি ভালো লাগে সেই কাজে মনোনিবেশ করা। দেখবেন পৃথিবীর বর্তমানে যে ব্যক্তির 4 নাম্বার ধরে বর্তমান রেশিও অনুযায়ী তার নাম হচ্ছে, অর্থাৎ 2021 অর্থাৎ 2021 সালের 10 জানুয়ারি এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর যে ব্যক্তিটা 4th নাম্বার ধনী তার নাম হচ্ছে বিল গেটস। সেই ব্যক্তিটা যখন বর্তমানে বা তার ক্যারিয়ার জীবনে যখন সে ফ্রাস্ট্রেশন ফিল করত, সেই সময় তার প্যাশন হচ্ছে কার ড্রাইভ করা এবং জোরে জোরে কার ড্রাইভ করা। সে কিন্তু স্পিডে কার ড্রাইভ করতো। কেন? কারণ ওই ফিলিংসটা নেওয়ার জন্য, নিজেকে মানে মাঝে মাঝে ছুটি দেওয়ার জন্য। তো আপনি আমার বা আপনার যে প্যাশনটা আছে, মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স মুডটা আনার জন্য মাঝে মাঝে কি নিতে হবে? ছুটি নিতে হবে। এখন ছুটি নিতে অনেকে আবার 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার ছুটি নেই। এই ছুটি নিলে কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে। ছুটি নেবেন আধা ঘন্টা 1 ঘন্টা এইরকম টাইপের ছুটি নেবেন। কয় ঘন্টা? আধা ঘন্টা 1 ঘন্টা। মাঝে মাঝে বিনোদনের দরকার। কারণ কি বলা হয়েছে, এরকম কারো বাসায় এরকম আত্মীয় আছে, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, সে নতুন বিয়ে করছে। বিয়ে করার পর শ্বশুর বাড়ি থাকতো বেশিরভাগ সময়। তো মাঝে মাঝে ফোন দিত যে কোন বাড়িতে আছেন, ও বলতো দোস্ত শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কি থাকতো? বেশি থাকতো। আত্মীয়দের ক্ষেত্রে একটা বিষয় আছে, কোনো ব্যক্তি যদি 3 দিনের উপর, কারণ 3 দিন আপনার বাসায় আপনি যখন একটা ফ্যামিলি চালাবেন, 3 দিনের উপর যখন কোনো একটা আত্মীয় থাকবে, তখন তো ফ্যামিলির যে খরচটা হয় এটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। 3 দিন, কারণ প্রথম দিন আপনি দিচ্ছেন কি ভালো মাংস, দ্বিতীয় দিন দিচ্ছেন মাছ, তৃতীয় দিন দিবেন ডিম, আর চতুর্থ দিন কিন্তু তরকারির পরিমাণটা আরো কমে যাবে। ওটা আর না বলি। তো টোটাল বিষয়টাই এরকম যে অবশ্যই আত্মীয়দের ক্ষেত্রেও এই জন্য বলা হয় হাদিস অনুযায়ী যে 3 দিনের বেশি কোনো আত্মীয় যদি থাকে, যেমন আমার একটা হুজুর ছিল, সে হচ্ছে ফাজিলের ক্লাস পাতো এবং আলিমের ক্লাস নিত। উনি বলতো ওনার শ্বশুর আসছে, তো শ্বশুর আসার পর প্রায় 4 দিনের মাথায় যখন পড়ছে, মানে 3 দিন অতিক্রম করে 4 দিন, তখন বলছে যে তোমার হাদিসটা ওই হুজুরের সামনে, মানে ওই শ্বশুরের কাছে যায় পড়ে শুনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পরে শোনার পর 4 দিনের মাথায় কিন্তু চলে গেছে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন আমাদের কাজের ক্ষেত্রে ছুটিটা দিব, তখন ছুটিটা যেন কোনোভাবেই লংলি না হয়। এই ছুটিটা হবে অবশ্যই একটা শর্ট টার্ম, মনকে রিল্যাক্স করার জন্য। তো আমি মনে করি আমরা এখানে আসছি, এটা একটা ট্রেনিং পার্ট, এটা অ্যাজ লাইক এ ক্লাস, এটা একটা ক্লাসের মতো করে আমাদেরকে শিখতে হবে। তাই আমরা এখানে সবাই আসছি। এই সিটটা ফাঁকা আছে, একটু পূরণ করে নিই। আরেকটা বিষয় যে আমরা যেহেতু প্রতিবারের মতোই ট্রেনিং এ একটা কথা বারবারই তুলে ধরা হয়, আমরা এই রুমে আসি কতজন? 2 জন। কে? আপনি আর আমি। তাহলে আপনি আর আমি যদি থেকে থাকি, কারণ আপনার আর আমার কথা বলার জন্য আমি মনে করি কথা হয় 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো কথার কথা, একটা হচ্ছে কাজের কথা, আর একটা হচ্ছে বাজে কথা। কিন্তু এই কথার যে ধরনটা থাকে, এই ধরনটাকে বেসিক্যালি 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো ভালোবাসার কথা, আর একটা হচ্ছে ঝগড়ার কথা।
ঝগড়ার কথা যখন আপনি বলবেন তখন দেখবেন মনের দূরত্বের সৃষ্টি হয়। আর যখন দেখবেন কাছে আছে কিন্তু এনার সাথে আমার গন্ডগোল, এত জোরে জোরে কথা বলতেছি, তখন হঠাৎ করে আমার কোশ্চেন আসলো যে কেন এত জোরে কথা বলতেছি। কারণটা হচ্ছে আমাদের মনের দূরত্ব সৃষ্টি হয়েছে। আর যদি ভালোবাসার কথা হয় দেখবেন অনেক ফ্রেন্ড আছে যে ল্যাপের ভিতর শুয়ে থেকে বান্ধবীর সাথে কথা বলে, আমি এই সাইডে আছি বুঝতেই পারি না। কারণ কি ভালোবাসার কথা ধীরে ধীরে বললেও হয়। তাহলে আজকে আমি তো আপনাদের সাথে কারোর সাথে গন্ডগোল করি নাই, তাহলে অবশ্যই ভালোবাসি। তাহলে ভালো যদি বেশি থাকি, আশা করি আমার কথাগুলো জোরে বলার প্রয়োজন হবে না, ধীরে বললেও আপনারা কি বুঝতে পারবেন। ওকে, তার মানে আমরা সবাই রেসপন্স করব। লাস্ট অব দিকে আমার কথাগুলো শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমরা সবাই যে যে ব্যক্তিরা সফল হতে চায় আর যারা যারা সফল হতে চায় না তারা আমরা কিছুই বলবো না, আর যারা সফল হতে চায় তাহলে ইয়েস বলবো। আমরা কি সবাই সফল হতে চাই? এখনো মনে হচ্ছে কয়েকজন ব্যক্তি মনে হয় সফল হতে চায় না, তারা বলেনি। তারপর আরেকবার ডিক্লেয়ারটা দিই, আমরা কি সবাই সফল হতে চাই? মনে হচ্ছে সবাই সফল হতে চাই, কারণ সফলতার জন্য আমি মনে করি সবার আগে আপনি যদি আপনার অর্জনটাকে ছিনিয়ে নিতে চান, গর্জনটা দিতে হবে গর্জনের মতো করে। তাহলে আমি মনে করি আপনার গর্জনটা দেওয়ার উপর ডিপেন্ড করে আপনার রাস্তার সাইডটা তৈরি হয়ে যাবে। কিছুদিন আগে আমি একটা মোটরসাইকেলে, মানে আমি ওই বাইক চালাচ্ছিলাম, তো চালাতে চালাতে আমি লুকিং গ্লাসের দিকে খেয়াল করি নাই, তো পিছন থেকে এমন একটা হর্ন আসছে, মনে হচ্ছে যে বড় ওই যে 22/8 যে ট্রাক্টরটা থাকে ওটা মনে আসতেছে। পরে পিছনে মানে তাকাই দেখি যে একটা মোটরসাইকেল। কারণ কি ওখানে যে ওই যে ট্রাকের যে হর্নটা, সেই হর্নটা ওখানে লাগানো আছে। তার মানে আমি এতে করে কি হয়েছে, ও গর্জনটা দিয়েছে ওই ট্রাকের মতো করে, তাই কিন্তু আমি সাইড দিতে বাধ্য হয়েছি, তাই তার অর্জনটা সহজ হয়েছে। তাহলে আপনি আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে দখল করার জন্য আমি মনে করি সবার এই গর্জনটা দিতে হবে। তো আবারও আমি বলতে চাই, আমরা কি সবাই সফল হতে চাই? এই তো মনে হচ্ছে, কারণ আপনার স্পিড যদি থাকে আপনাকে দেখে কিন্তু অনেকে সাইড দিবে। তাহলে আমরা সবাই এর আগে শুধুমাত্র মোটিভেশনাল বিভিন্ন প্রোগ্রামে শুধুমাত্র গর্জনটা দিয়ে গেছি, বাট ভিতরে তো একটা কিছু লাগবে। একটা কথা বলা হয় যে ফাঁকা কলস বাজে বেশি। তাহলে আমরা ফাঁকা শুধুমাত্র হতে চাই না, বরং ভিতরে পানিটাও রাখতে চাই। তাহলে সবার আগে আমাদের পরিপূর্ণতা অর্জন করা দরকার ইনফরমেশনের দ্বারা। কিসের দ্বারা? ইনফরমেশন, দ্যাট মিন্স তথ্য। তাহলে এই বিজনেসে আপনার সফলতার জন্য 70% যেটা সবচেয়ে বেশি কার্যকরী, তার নাম হচ্ছে ফলো আপ। তার নাম কি? ফলো আপ। ফলো আপ। কোন ব্যক্তি আছে যে ব্যক্তিরা ভালো সেমিনার নিতে পারে, অনেক ব্যক্তি আছে ভালো দাওয়াত করতে পারে, অনেক ব্যক্তি আছে ভালো ক্লোজিং দেয়। এই তিনটা কাজ যদি আপনি কমপ্লিটলি ভালোভাবেও জানেন, আপনি পাস করবেন না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে পাস হয় 33-এ, আর তিনটা অনুযায়ী আপনি কাজ করেন তাহলে রেজাল্ট আসে 30%। তাহলে 3% কম থেকে যায়, তাহলে বাকি 70% কি? বাকি 70% হচ্ছে ফলো আপ। বাকি 70% কি? ফলো আপ। আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা এই জায়গাতে ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমার টিম হচ্ছে না। আমি অনেকে সেমিনার দেখেছি, রেজাল্ট আসছে না, অনেকে ভালোভাবে ক্লোজিং দিচ্ছি, মরিয়া হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, মানে কাজ করছি, কাজ হচ্ছে না। একমাত্র প্রবলেম ফলো আপ। তার মানে টোটালি আমাদের ল্যাকিংটা কি? আমরা অনেকে ফলো আপটা জানি না বা ফলো আপটা করি না, যারা করি তারা মানি না। এই জন্য বলা হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি যে আমলটা জানেন সেটা কি কাজে লাগানো দরকার। তাহলে এক্স্যাক্টলি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম কি? ফলো আপ। এটা যেহেতু আমি আর আপনি আছি, দুইজন আছি, তাহলে দুইজন মিলে ইনশাআল্লাহ পরিপাটিভাবে ইনশাআল্লাহ মনের ভিতর থেকে ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব। তাহলে আমরা দুইজনকে আজকে এই ফলো আপটা শিখতে পারবো? यस। ওকে, তাহলে ফলো আপের পুরো প্রস্তুতির একটা বিষয় থাকে এবং ফলো আপে আমি কি কি বিষয়গুলো আলোচনা করব এই একটা বিষয় থাকে। আমরা অনেকেই জানি না ফলো আপটা আমরা সাধারণত করে থাকি কিভাবে। ফলো আপটা আমরা যে ভুলটা করে থাকি, ধরেন একজন ব্যক্তি, ফলো আপটা কি? ফলো আপ মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি সেমিনার এবং ক্লোজিং পাওয়ার পর, আবার বলতেছি, কোন একজন ব্যক্তি সেমিনার এবং ক্লোজিং পাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার সাথে দেখা করার নাম হচ্ছে ফলো আপ। তাহলে ফলো আপের সংজ্ঞাটা, যেহেতু দুইজন আছে তাহলে আপনি আর আমি একটু আজকে উচ্চারণ করে লিখবো। ফলো আপটা কি? কোন একজন ব্যক্তি, লুক এট মি, সবাই একটু উচ্চারণ করি, মানে সবাই মানে আপনি আর আমি উচ্চারণ করব। তার মানে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ কোন একজন ব্যক্তি সেমিনার দেখার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার সাথে দেখা করার নাম কি? ফলো আপ। তার সাথে দেখা করার নাম কি? ফলো আপ। কিন্তু আমাদের ক্ষেত্রে ইউজ যেটা করে থাকি, ফলো আপ বলতে কি বুঝাই? কোন একজন ব্যক্তি যখন সেমিনারটা দেখে যায়, তাকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলি দোস্ত টাকা পয়সা কি অবস্থা, ম্যানেজ হইছে? এটা আমরা মনে করি ফলো আপ। এটা কিন্তু ফলো আপ না, নয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে ফলো আপটা করি ফোনে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি পরিমাণে অনেক মিথ্যাবাদের সৃষ্টি হয়েছে মোবাইলের কারণে। আসেন কোথায়? আপনি মনে করেন আসেন ওই যে বাটার মোড়ে আছেন, আর বলতেছেন ছোট মোড়ে চলে আসছে, একটু ওয়েট। আসেন কোথায়? তার মানে ছোটখাটো মিথ্যা কথা লেগেই থাকে মোবাইলের মাধ্যমে। তার মানে আপনি যখন কোনো একজন ব্যক্তির সাথে ফলো আপ নিয়ে কথা বলবেন, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওনারা মিথ্যা কথা বলে, অথবা এমন কোনো পরিস্থিতি থাকে যে জায়গায় আপনার কথা বলার সাথে মুড নাই তার।
এ কিন্তু বিরক্তি ফিল করে। তাই অধিকাংশ সময় কখনোই কোনোভাবে মোবাইলে ফলো আপ করা যাবে না। তাহলে কমপ্লিটলি আপনাকে ফলো আপটা জানতে হবে। এখন আসেন আমরা ফলো আপটা কিভাবে করব, আর আমরা যখন ফলো আপটা ধরুন আপনি নিজে করবেন, তখন ফলো আপে কোন কোন ভাষাগুলো ইউজ করবেন। তাহলে আমি প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফলো আপের পূর্ব প্রস্তুতি। আপনি কিভাবে একজন ব্যক্তিকে পুরো ফলো আপটা আলোচনা করবেন, পূর্ব প্রস্তুতিটা কি। ফলো আপের পূর্ব প্রস্তুতি নাম্বার 1, সবার আগে টাইম ফিক্স করতে হবে। সবার আগে কি করতে হবে? টাইম ফিক্স। কোন একজন ব্যক্তি ধরলেন আপনার এখান থেকে সেমিনার দেখে গেল, ধরলেন আমি ধরে নিলাম কে ভাইয়া আমার বাজারে সেমিনারটা দেখে গেল, দেন আমি ওনার সাথে এখন কিভাবে ফলো আপ করব। তো উনি যখন সেমিনারটা দেখে যাবে, ক্লোজিং বা সেমিনার ক্লোজিং এই বিষয়গুলো আলোচনা করার পর সে যখন বাসায় যাবে, যাওয়ার পর ধরলেন আজকে বিকালে বা আজকে দিনের মধ্যে আমি কাউকে সেমিনার নিলাম, তাহলে আমি ফলো আপটা কখন করব? ফলো আপটা করার নিয়ম হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ প্রথম ফলো আপের পূর্ব প্রস্তুতি সেমিনার দেখার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার সাথে মানে অর্থাৎ গেস্টের সাথে দেখা করার জন্য অনুমতি চাওয়া। তাহলে প্রথম যে পূর্ব প্রস্তুতি সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন সেমিনারটা দেখে যাবে, দেখে যাওয়ার পর আমরা তাকে বলবো আমি কিভাবে করবো। ধরুন হারুন ভাই আজকে আসছে সেমিনারটা দেখার জন্য, আমি যখন উনি চলে যাবে দেন তাকে আমি ফোনই দিব। ফোন দিয়ে কিন্তু আমরা বলবো না যে ভাই টাকা পয়সা কি অবস্থা কি হলো, এগুলো বলবো না, বরং আমি এইভাবে বলবো যে কালকে বিকালে আমি মনে হয় আপনার এলাকায় যাইতে পারি, এলাকায় যদি যাই তাহলে আমি যদি ফ্রি থাকি, কাজটা শেষ হয়ে যায়, ফ্রি থাকি, তাহলে আপনার সাথে দেখা করে আসবো। আপনি কি কালকে বিকেলে ফ্রি থাকবেন? ঠিক এতটুকু বললাম, সে কিন্তু মাইন্ডে একটা সেটআপ নিতে পারলো। তাহলে হারুন ভাই কালকে যদি আসে তাহলে আমার সাথে দেখা করবে, এবং হারুন ভাই আসবে কার কাজের, সরি আমি কাজের জন্য যাবো, আমার কাজের জন্যই। আমার কাজটা যদি শেষ হয় তাহলে তার সাথে আমি দেখা করে আসবো। কিন্তু আমার অন্য কিন্তু কোনো কাজই নাই, ওর সাথে দেখা করে আমার প্রথম কাজ। আমি কি বুঝাইতে পারলাম? আমার কাজটা কি ওর সাথে দেখা করাই, কিন্তু আমি বলতেছি কি, আমি টোটালি বলতেছি যে আমার যদি কাজটা শেষ হয় তাহলে দেন আপনার সাথে দেখা করে আসবো। এই যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার সাথে দেখা করার অনুমতি আমি চালাম যে ভাইয়া এই সময় ফ্রি আছেন কিনা। আবার আপনি এই বায়োডাটাটা পাবেন, অনেক ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম থাকে, ওই ব্যক্তিকে দাওয়াত করার আগে তার সাথে যদি ফর্ম সূত্র অনুযায়ী, অর্থাৎ ফর্ম মানে কি তার ফ্যামিলি পরিবারের খোঁজ খবর নেওয়া, ওপর হচ্ছে অকুপেশন পেশার খোঁজ খবর নেওয়া, আর হচ্ছে রিক্রিয়েশন বিনোদনের খোঁজ খবর নেওয়া, এরপর হচ্ছে মেনি ফর্ম সূত্র ধরে মেনি মানে টাকা পয়সা কই থেকে আয় রোজগার হয়। এই কয়েকটা জিনিসের সাথে যদি আপনি একমত থাকেন, অর্থাৎ জানেন, অর্থাৎ বন্ধুত্ব হয়, তাহলে কিন্তু জানবেন যে কালকে কোন সময় উনি ফ্রি থাকবে, এটা কিন্তু আগে থেকে আপনি জানবেন। উনি ফ্রি টাইম অনুযায়ী বলবেন যে কালকে এই সময় হয়তো ওই এলাকায় যাইতে পারি, গেলে আপনার সাথে দেখা করে আসবো। ঠিক এইভাবে কিন্তু তার সাথে কি করতে হবে, সবার আগে অনুমতি চাইতে হবে। এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। এরপরে কি, অবশ্যই আপনার মার্জিত পোশাক হবে। যখন আপনি দেখা করতে যাবেন আপনার পোশাকটা হবে কি, মার্জিত পোশাক থাকতে হবে। তারপরে আপনার যেটা থাকতে হবে, অফিশিয়াল একটা ব্যাগ থাকতে হবে এবং কাগজপত্র থাকতে হবে। কাগজপত্র বলতে গেলে বিভিন্ন ধরনের ফাইল টাইল এই জিনিসগুলো থাকতে হবে। এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। অধিকাংশ আমি একটা ফলো আপ করতে গেছিলাম যেখানে প্রথম দিকে অনেকগুলো ভুল করে থাকি। কিরকম, আমি যখন প্রথম ওই ভুল মানে ফলো আপটা করতে যাই তখন ওই খাতা নিয়ে যাওয়া হয়। তো ওই গেস্ট কি বলছে, ভাই একটু খাতা হবে। উনি হচ্ছে কেমিস্ট্রির স্টুডেন্ট, তো কেমিস্ট্রি স্টুডেন্ট বলতে চাই যে খাতা একটা দিয়েছে, দেওয়ার পর বলতেছে ভাই ওই এরই অপারজন না জানে এটার মধ্যে একটু করে ফেলে। তো আমি এখন দেখাতে দেখাতে এমন একটা জায়গায় গেছি যে জায়গায় বাধ্যতামূলক দেখালাম, কারণ ওই যে আছে না এক বছরে কোন জায়গায় যাওয়া যায় একটা ডুপ্লিকেশন আছে না, এক মাসে 2 জন, 2 মাসে 4 জন, 3 মাসে 8 জন, 16 জন, 32 জন, এই ডুপ্লিকেশন চার্টটা যখন দেখাবে গেছি তখন ওই লাইনটা পার হয়ে গেছে। যে লাইনটা দিয়ে দিছিল যে ওটা পার হয়ে গেছে, যখন পার হয়ে গেছে আমরা মাইন্ড করছে দূর ভাই এটা কি করলেন। তারপরে বিষয়টা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই অবশ্যই আপনার সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে, অন্য কারোর উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না। আপনার উপর অবশ্যই মার্জিত প্রস্তুতি থাকতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ফলো আপ করতে যাই কিভাবে, আপনি আগের যে টি-শার্টটা ছিল সেই টি-শার্টে পরছেন, একটা প্যান্ট পরছেন আর একটা স্যান্ডেল পরছেন, এইভাবেই গেছেন। দেখেন আপনার মধ্যে সবার আগে খেয়াল করবে আপনি যে একটা সংস্থার সাথে যুক্ত হয়েছেন আপনার চেঞ্জটা কোথায় ঘটছে, পরিবর্তনটা কোথায় ঘটছে। তারা কিন্তু কোম্পানির প্ল্যান দেখে জয়েনিং করে না, সবার আগে দেখে আপনার কি, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, আপনার মধ্যে স্মার্টনেস আসছে কিনা। আপনার স্মার্টনেস দেখে কিন্তু সেই ব্যক্তির সিদ্ধান্ত নেয়। এই জন্য অবশ্যই মার্জিত পোশাক,
দ্যাট মিন্স আপনি যদি পারেন অবশ্যই ফর্মাল যে পোশাকগুলো আছে ফর্মাল পোশাক পরার চেষ্টা করবেন। এই ফর্মাল পোশাকের ক্ষেত্রে আপনি যে ওই শার্টটাই লাগবে ওই প্যান্টটাই লাগবে এরকম নয়, বরং যেটা আছে সেটা একটু ভিতরে ঢুকে দেন। দ্যাট মিন্স ইন করেন, ইন করে তার সাথে দেখা করেন। অফিসিয়াল একটা ব্যাগ থাকে, আপনাকে দেখেই যেন মনে করে যে আপনি কিছু একটা করেন। আগের বন্ধু আর এই বন্ধুর মধ্যে অনেক বেশি ডিফারেন্ট। দেখবেন ওই আগে দর্শনধারী, তারপরে কি গুণ বিচারী। সবার আগে আপনার একটা দর্শনধারী হতে হবে। কি হতে হবে? দর্শনধারী। আপনাকে দেখেই যেন কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে। কোন একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা একটা জায়গায় গেছিল, ব্যক্তিটার নাম অনেকেই মনে করবেন, ব্যক্তিটার নাম আমি পরে বলতেছি। ওনাকে এক জায়গা থেকে দাওয়াত করা হয়েছিল। দাওয়াত করার পর উনি যখন প্রথম ওই মজলিসে হাজির হয়, সাধারণ খুবই নরমাল এবং লো ক্যাটাগরির পোশাক পরে যখন প্রথম যায়, প্রথমে যাওয়ার পর সেই ব্যক্তিটার কোনো রকম অভ্যর্থনা দেওয়া হয়নি। ইভেন তাকে খাবারও ভালো মতো দেওয়া হচ্ছিল না এবং তাকে বসার জন্য বলা হচ্ছিল না। পরবর্তীতে ব্যক্তিটার নাম অনেকেই মনে পড়ে যায়, শেখ সাদি। তো পরবর্তী কোন একটা সময় আবার তাকে দাওয়াত করেছে, আবার সে গেছে, কিন্তু শেখ সাদির যে পোশাকটা সেই পোশাকটা পরে সে গেছে। পরবর্তীতে যখন সে মজলিসে বসার পর তাকে যখন খাবার দেওয়া হচ্ছিল, সেই খাবারগুলো না খেয়ে পকেটে ঢুকাচ্ছে। যখন পকেটে ঢুকাচ্ছে তখন সাইডের যে লোকগুলো আছে তখন বলতেছে, শেখ সাদি ইনি এত বড় একজন ব্যক্তি না খেয়ে পকেটে বাড়ির জন্য নিচ্ছে, ঘটনা কি? তখন এই প্রশ্নটা যখন সে সম্মুখীন হয় তখন সে বলে, আসলে এই খাবারটা আমার প্রাপ্য নয়। খাবারটা কার প্রাপ্য? পোশাকের প্রাপ্য। এর আগেও আমি আসছিলাম, সেই সময় খাবার দেওয়া হয়নি। আজকে কেন দেওয়া হচ্ছে? কারণ আমি ভালো পোশাক পরে আসছি। যেটাই বলেন ভাই, আপনাকে মার্জিত পোশাকটা পরতে হবে ফলো আপের জন্য, এবং ব্যাগ থাকতে হবে এবং অফিসিয়াল কাগজপত্র থাকতে হবে। অনেক ক্ষেত্রে লিগ্যালিটি অনেকেই দেখতে চায়, এই জন্য অফিসিয়াল কাগজপত্র যেগুলো থাকে সেগুলো আপনার সাথে থাকতে হবে। এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। তারপরে কি করবেন? অবশ্যই আপনি সহ 2 থেকে 3 জন এবং যে ব্যক্তিরা দক্ষ ব্যক্তিকে অবশ্যই সঙ্গে রাখবেন। আপনি যদি নিজে দক্ষ হন, অবশ্যই আপনার নিজের দক্ষতাটা অর্জন করতে হবে। তাহলে 2 থেকে 3 জন অবশ্যই আপনারা কি করবেন? ফলো আপটা করবেন। দক্ষ ব্যক্তি সহ 2 থেকে 3 জন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে ফলো আপের জন্য। এই ফলো আপটা যদি অ্যাকুরেট ভাবে, রেজাল্ট 100% আসবে। ওই যে আমরা বলি না যে একটা 10 এর একটা সমীকরণ আছে 8:2, মানে আমরা যদি 10 জনকে দেখাই তাহলে 8 জন নো বলে আর 2 জন কি বলে? ইয়েস বলে। এটা সাধারণ সমীকরণ। কিন্তু ফলো আপটা যদি অ্যাকুরেট করেন তাহলে 8 জন বলবে ইয়েস আর নো বলবে 2 জন। তাদের আর্থিক কষ্টের কারণে অনেক ব্যক্তি আছে যারা মারা গেলেও জয়েনিং করবে না, এরকম আছে না পাকা নেগেটিভ। তো এই পাকা নেগেটিভ ব্যক্তিগুলা, ওদের জন্য আরেকটা লিস্ট আছে, সেই লিস্টটাকে বলা হয় সরস্বতীপুরের ভাষায় ড্রাইভার লিস্ট। কি লিস্ট? ড্রাইভার লিস্ট। মানে সবাই যদি আপনার ধরেন গেস্ট লিস্ট থাকে না অনেকের, একটা কন্টাক্ট লিস্ট থেকে কার সাথে দেখা করবেন, ফলো আপের 3টা ধরন থাকে, ফলো আপ 1, ফলো আপ 2, ফলো আপ 3। এরপরেও যারা সিদ্ধান্ত নিতে পারে না তাদেরকে আরেকটা লিস্টে রাখবেন। কি লিস্ট? ড্রাইভার লিস্ট। কারণ কি, আপনি যখন কারের মালিক হবেন তখন তো ড্রাইভারের প্রয়োজন, তাই না? আর সবাইকেই যদি আপনি এখানে জয়েনিং করেন, সবাই যদি কারের মালিক হয়, তাহলে ড্রাইভার কাকে বানাবেন, তাই না? তার মানে ওদের কোন লিস্টে রাখবেন? ড্রাইভার লিস্ট। এবং আপনার সমীকরণ হবে প্রতি মাসে 2 জনকে ড্রাইভার চেঞ্জ হবে, মানে 2 মাস অন্তর অন্তর একটা করে ড্রাইভার চেঞ্জ হবে। তো প্রত্যেকে কি মানে সমান অধিকার, প্রত্যেকে সমান অধিকার দিবেন। এই জন্য 2 জন করে ড্রাইভার লিস্টে রাখবেন। এখন দেখেন 2 থেকে 3 জনের উপস্থিতি নিশ্চিত করবেন। পাশাপাশি অবশ্যই পুরো প্রস্তুতি স্বরূপ আপনার যে জায়গাতে ফলো আপটা করবেন সেই জায়গাটা যেন হয় নিরালা পরিবেশ। কি পরিবেশ? নিরালা পরিবেশ। কিছুদিন আগে আমি একটা ফলো আপ করতে গেছিলাম, যেই ফলো আপে এমন একটা জায়গায়, ওই যে দয়ালের মোড়ে চায়ের স্টলে যখন ঢুকি, তো আমরা যে তার সাথে ফলো আপ করবো, সাইডে যার তার বন্ধু বান্ধব ছিল তারাই বেশি জোরে কথা বলা শুরু করে দিয়েছে। ওই জায়গাতে আমি কি বলবো? দেন ওনার সাথে একসাথে চা খেলাম, দেন ওখান থেকে আবার ভালো একটা পরিবেশ ক্রিয়েট করে তার সাথে আবার দেখা করলাম। তাহলে টোটাল বিষয়টা হচ্ছে অবশ্যই তার সাথে যখন দেখা করবে, অবশ্যই পরিবেশটা যেন হয় কি নিরালা একটা পরিবেশ। অনেক ক্ষেত্রে হয় যে ডিগ্রি মনে গেছি দেখা গেলো যে মাঠের মধ্যে ওটা একটা নিরালা পরিবেশ, ওখানে যাই ফলো আপ করি না, এখানে ফলো আপ করা যাবে না। কেন ফলো আপ করা যাবে না? দেখা গেলো সে ক্রিকেট প্রেমী, তো আমি তার সাথে কথা বলতেছি, ও ক্রিকেট খেলা দেখিচ্ছে, দেখতে দেখতে একটা 6 পার্সেন্ট বল কোন দিকে গেছে, আমার কথা বাদ দিয়ে ওই বল দেখিচ্ছে কোন দিকে বল গেছে। তার মানে ওর মন তো এই জায়গাতে নাই। অবশ্যই পরিবেশটা যেন হয় নিরালা একটা পরিবেশ। বানান ভুল হয়েছে দেখতে পাচ্ছেন না, একটু বুঝাই দিবেন তো ভাই, ভুল হচ্ছে মুখে না বলতেছেন। আচ্ছা 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 ঠিক আছে, নিরালা পরিবেশ। তাহলে এই কয়েকটা হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি। কি প্রস্তুতি? পূর্ব প্রস্তুতি। আমাদের অনেক ক্ষেত্রে ফলো আপে লেকিং থাকে। এখন আসেন, ধরেন আপনি এখন ফলো আপটা শুরু করতে যাচ্ছেন, তাহলে ফলো আপটা এখন আপনি শুরু করবেন কিভাবে? ফলো আপটা শুরু করবেন কিভাবে? তাহলে এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ফলো আপের নিয়ম। আপনি কিভাবে একজন ব্যক্তির সাথে এই ফলো আপটা করবেন। এই ফলো আপের নিয়মের আগে আজকে আমরা সবাই একসাথে মানে আপনি আর আমি 2 জন আছি,
সবাই একসাথে একজন ব্যক্তিকে অভিনন্দন জানাবো। সবাই একসাথে জোরে বড় করে আমাদের নওগাঁ জেলার অফিস ইনচার্জ এর জন্য সবাই একসাথে সবাই বলি অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এবং এই অভিনন্দনের সাথে সাথে আমরা তাকে আমার বাজারের আমি জানাবো পরে ব্যাকগ্রাউন্ডে জানাবো বলি, তো আমরা তার জন্য বড় করে একটা বিকাশ দিতে চাই। এভরিওয়ান সবাই কি তালিকা দিয়েছি? আস্তে আস্তে দিয়েছি। আচ্ছা এখন একটা যেহেতু স্যার বলেই দিচ্ছে আস্তে আস্তে একটু জোরে দিয়ে দিই সবাই একসাথে। তাহলে আবারও একবার বলি অভিনন্দন স্যারের জন্য, স্যারের জন্য। এখন আসেন ফলো আপের নিয়ম। ফলো আপের নিয়ম বলতে গেলে আপনি এখন কিভাবে ফলো আপটা শুরু করবেন। টোটালে ফলো আপের একটা নিয়ম আছে, এই নিয়ম তান্ত্রিকতা অনুযায়ী আপনি যদি ফলো আপটা কমপ্লিটলি দেখাতে পারেন আপনার জন্য খুবই ভালো বেনিফিট এখান থেকে হওয়ার সুযোগ আছে। তো আমি কেন অভিনন্দন জানালাম এটার বিষয়টা বলার আগে, কয়েকদিন আগে আমি একটা ফলো আপ করছি। সেই ব্যক্তিটা একটা স্কুলের ক্লাস টাইম। লুক এট মি এভরিওয়ান প্লিজ। সাইডে যদি সিটের হয়ে যায় আমরা কি ওইদিকে তাকাবো? না। তাকাবো ওইদিকে? না। তাহলে ওনাকে তাকাচ্ছি। কেন তাকাচ্ছি? তাকানো যাবে না। তাহলে লুক এট মি এভরিওয়ান প্লিজ। তার মানে আপনি ফলো আপের যে নিয়ম তান্ত্রিকতা অনুযায়ী কথা বলেন। সবার আগে আমি আমার বাস্তব জীবনে একটা ফলো আপের কথা বলি। কয়েকদিন আগে একজন ব্যক্তি আসছিল। সেই ব্যক্তিটা হচ্ছে একজন টিচার। উনি প্রাইভেট পড়ে এবং কিছু কোচিং সেন্টারে ক্লাস নেয়। তো আমি চিন্তা করলাম আমার চেয়ে অনেক সিনিয়র, তাহলে এরকম সিনিয়র একজন পার্সনকে আমি কিভাবে আমার দিকে ধাবিত করতে পারি। দেন আমি চিন্তা করলাম হঠাৎ করে যেহেতু একটা প্রসঙ্গ চলে আসছিল, সেই প্রসঙ্গ খাতিরেই সেই ব্যক্তিটা জয়েনিং হয়েছে। অবশ্যই জয়েনিং হয়েছে হাবিব ভাইয়ের মাধ্যমে, এবং হাবিব ভাই এখানে উপস্থিত না থেকেই সেটা সম্ভব হয়েছে। কারণ কি, তার উদাহরণটা জাস্ট এখানে ইউজ করছিলাম। উদাহরণটা কি, তাকে বলছিলাম ভাইয়া আপনার বিয়ে করার প্ল্যানিং কবে? ওকে বলেছিলাম কি আপনার বিয়ে করার প্ল্যানিংটা কবে? তো আমি বললাম যে হঠাৎ করে বলছে আমাদের নওগাঁ জেলার অফিস ইনচার্জ যিনি, তার উইকেটটা তো পড়ে গেছে। ডট ভাই, তো ওই জায়গাতে উইকেটটা পড়ে গেছে। তো আমি চিন্তা করলাম এখন আমার বাবা মানে সরি আমার পোষার যে পরিমাণে শক্ত, আমার তো উইকেট পড়ে যায় তাহলে হাড্ডি আলাদা হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে এখন কোনোভাবে উইকেট ফেলানো যাবে না। তো আমি বললাম ভাইয়া আপনার কি উইকেটটা পড়ে গেছে? ওই গেস্টটাকেই বলতেছি। তো বলছে ভাই আপনি কিছু মাইন্ড করলেন? উইকেট মানে বুঝলাম না। আমি তখন বলতেছে আপনি কি বিয়ে হয়ে গেছে? না ভাই না না দাদা এখনো উইকেটের টিকে আছি, এখনো ব্যাট লেগে পড়েই যাচ্ছে। হ্যাঁ ভাই আপনি রাইট আছেন। তো আমি তারপরে আবার এই কথা নিয়ে বলতে বলতে তো বললাম ভাই আমি মনে করি অল্প বয়সে বলতে কি আপনি স্বনির্ভর হলে 25 ইয়ার্সের মধ্যে আপনাকে বিয়ে কমপ্লিট করতে হয় মনে করি। কারণ কি তাছাড়া পাপ করার দরকার আছে? পাপ বলতে গেলে কি, আপনি এটা যদি পুরুষত্ব থাকে বা নারীত্ব থাকে, এই জায়গাতে আমি মনে করি আমাদের খারাপ দৃষ্টিভঙ্গি চলে আসে অনেক ক্ষেত্রে, তাই না? এই বিষয়গুলো তার মানে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে ইসলামের নিয়ম অনুযায়ী আপনি যদি চলতে চান অবশ্যই আপনি প্রাপ্ত বয়স্ক হলে এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে। স্যার আপনি কবে করতেছেন? এসটা কমপ্লিট করি। আর স্যার 3 মাসের মধ্যে কমপ্লিট হবে। আর একটা তালি আল্লাহ কবুল করুন। আচ্ছা এখন আসেন, তাহলে এই জায়গাতে আমি যখন তার সাথে এইভাবে কথা বললাম, পার্সোনাল বাত শব্দ হচ্ছে কথা, ব্যক্তিগত যখন কথা শুরু করলাম, তখন উনি ওনার লাইফের স্টোরিটা আমাকে বলা শুরু করলো। উনি এটা ছিল ওনার বাবা মারা গেছে, ওনার থাকতো হচ্ছে ঢাকাতে, পুরান ঢাকাতে উনি থাকতো। দেন ওনার লাইফ স্টোরি বলতে বলতে আমাকে কিন্তু কষ্ট করে শুনেই যাওয়া লাগে। ওই সময় কিন্তু শোনাটা খুব কঠিন। আমি এতদিন বলতে অভ্যস্ত, এখন শোনা কিন্তু কঠিন না। ওই সময় আমি এখন শিখেছি যেহেতু আমাকে শোনা লাগবে, বলা যাবে না। ওই জায়গায় উনি বলতেই আছে লাস্ট অফ অল মানে আমি তো ঠিক আছি, কারণ কি জাতে মাতাল তালে লাস্ট অফ অল সবকিছু শোনার পর আমি বললাম আপনি ঠিক করছেন, যা বলছেন ঠিক বলছেন। সবকিছু বলার পর আমি বললাম ও এই বিষয়টা হচ্ছে আপনি কত পয়েন্টে তার শুরু করতে চাচ্ছেন। লাস্ট অফ অল উনি এখন কি আমার প্রতি কি ইমপ্রেস, আমার প্রতি ইমপ্রেস না তো উনি আমার পার্সোনাল কথাগুলো বলতো না। তার মানে পার্সোনালিটি যখন আমি শুনতে পারছি তখন কি আমার প্রতি ইমপ্রেস। যখন আমি বললাম ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি কোনটা এক্সট্রা বেশি ভালো দেখেন তো, আমি বললাম যখন, তখন ওই কিন্তু সিলেক্ট করে দিচ্ছে ভাই কোনটা নিয়ে আমি তো বিজনেসটা করতে যাচ্ছি, তাহলে কোনটা নিয়ে শুরু করব। দেন কিন্তু সে আমাদের সাথে এখানে অ্যাকাউন্টটা করছে। তাহলে বিজনেসটা আমি টোটাল বিষয়টা কি, টোটাল বিষয়টা হচ্ছে আমি সবার আগে আমাকে সেলস করছি। কাকে সেলস করছি? নিজেকে। আমি কিন্তু আমার বিজনেস থ্রো করি নাই, কারণ বিজনেসে যখন করতে যাবো বিজনেসে অনেক নেগেটিভ থিঙ্কিং
থেকেই যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা টোটাল আলোচনা করবো, কারণ বর্তমানে অনেক কিছু আমরা প্রেক্ষাপটের সম্মুখীন হয়েছি বা হচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। এখন আসেন তাহলে ফলো আপের যে পূর্ব প্রস্তুতির বিষয়গুলো থাকবে সেগুলো আমরা সবাই জেনে ফেলছি। এখন আসেন আপনি ফলো আপটা কিভাবে শুরু করবেন। তো ফলো আপের যে বিষয়টা প্রথম থেকে শুরু করবেন, সবার আগে কাস্টমারকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। একজন কাস্টমারকে ভালোভাবে কিসের চেষ্টা করা লাগবে, বোঝার চেষ্টা করবে। তাকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি তার সাথে ফলো আপটা করতে পারেন না। আমার কথা কি লাস্টে শোনা যাচ্ছে? আমি কিন্তু আরো ধীরে বলেছি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা তো যাচ্ছে। আচ্ছা, এখন আসেন তাহলে আমি আমার বাজারের বিষয়ে যে বিষয়টা বলতে যাচ্ছি, শোনা তো যাচ্ছে ভাই? আচ্ছা, তো সবার আগে নিজেকে তার দিকে আমাকে সেলস করতে হবে পার্সোনাল ভাবে। তো এই জায়গাতে একটা গল্প আমরা সবাই জানি। তো সিঙ্গাপুরের একটা কাহিনী আমি একটু তুলে ধরতে যাচ্ছি। সিঙ্গাপুরের একটা মোস্ট ভাইরাল হওয়া একটা কাহিনী। সিঙ্গাপুরের অধিকাংশ ব্যক্তিদের প্যাশন অনুযায়ী তাদের ক্যারিয়ারটা হয়। কারণ সিঙ্গাপুরে যদি আপনি বাসিন্দা হতেন তাহলে 18+ হলে আপনার প্রত্যেকে বেকার ভাতা পাবেন। কারণ সিঙ্গাপুরের সিস্টেম হচ্ছে 18 বছরের অধিক হলে আপনি বেকার ভাতা পাবেন, এটা হচ্ছে নিয়ম। আমরা সবাই বেকার, কিন্তু আমরা বেকার ভাতা পাই না। কিন্তু ওই দেশের সিস্টেম হচ্ছে আপনি যে বেকার থাকেন আপনি বেকার ভাতা পাবেন। আবার যে মনে করেন আপনি জব বা চাকরি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চাকরি করবেন। যখন চাকরিটা করবেন, সরকার এখন পর্যন্ত যত টাকা আপনাকে বেকার ভাতা দিচ্ছে সমস্ত টাকাটা ওই চাকরির টাকা থেকে কেটে নেওয়া হবে। এটা হলো ব্যক্তিগতভাবে নিয়ম। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা হলো নিয়ম। তো এখন ওই সিঙ্গাপুরে একটা সিস্টেম ঠিক এরকম টাইপের। ধরলাম হারুন ভাই বিয়ে করছে, খুবই সুন্দর একটা ছেলে। এখন ওই ছেলেটা বিয়ে করছে সুন্দর তো একটা নারী দেখে। এখন বিয়ে যখন করছে কিছুদিনের পরে কি চলে আসছে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ মানে কি, ওই সন্তানটা চলে আসছে। যখন সন্তানটা 2 থেকে 3 বছর বয়স হয়েছে, কেবল হাঁটা নাড়াচাড়া শিখছে, ঠিক এইরকম সময়ে ওই ব্যক্তিটাকে হারুন ভাইয়ের মধ্যে এবং তার ওয়াইফের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, আমার সন্তানটা ফিউচারে কি হতে চায়। এই জন্য সে কি করছে, ওই দেশের যে ব্যক্তিরা ধর্মযাজক থাকে, অর্থাৎ একজন ব্যক্তি ধর্মযাজক থাকে, সেই ধর্মযাজকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যে আমার সন্তানকে আমি ভবিষ্যতে কি বানাইতে চাই এটা জানার জন্য। যখন ধর্মযাজকের কাছে নিয়ে গেছে, তখন ধর্মযাজকের নিয়মটা হচ্ছে বিশাল বড় একটা হল রুম আছে, সেই হল রুমের মধ্যে তাকে ঢুকাই দিয়েছে। ঢোকানোর পর ওই রুমে আছে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ভালো কিছু আছে, কোরআন আছে, বাইবেল